হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি একটি ভয়ঙ্কর সত্যি ঘটনা। ভয় নামক অনুভূতিটা মানুষের অপ্রিয় হলেও সেটি প্রত্যেক অমাবস্যা রাতের কালো অন্ধকারের মতো ঝাঁপিয়ে পড়ে আমাদের মনে। আর কখনো কখনো তার আঁচড়ের দাগ এতটাই স্পষ্ট হয় যে তা ভুলতে সারা জীবনও ফুরিয়ে যায়। সাধারণ রোজকার জীবনে চলার পথে আমরা যে ভয়গুলো পাই সেগুলোর পারত এতটা কারণ না হলেও মৃত্যু ভয় মানব জীবনের সবথেকে বড় মর্মান্তিক পরিণতি। আর এই মর্মান্তিক ভয়ের প্রতিচ্ছবি যদি আপনি রোজ দেখেন, তাহলে আপনি ঠিক কি করবেন? আপনি ঠিক কি করবেন যদি রোজ রাতে ঘুম আসার পর আপনি দেখেন কোনো অজানা দুর্ভেদ্য অন্ধকার জগতের জীব আপনার প্রাণ ছিনিয়ে নিতে চাইছে? আপনি ঠিক কি করবেন যদি দেখেন সেই অন্য জগতের বীভৎস মূর্তি তার রক্তমাখা মুখ নিয়ে বসে আছে আপনার ঠিক বুকের উপর, বা ঠিক আপনার একদম পাশে, আর তার ঘোলাটে চোখ দিয়ে তাকিয়ে আছে ঠিক আপনার দিকে? আপনি ঠিক কি করবেন একবার ভেবে দেখুন। ভয় পাওয়ার জন্য রেডি হয়ে যান। চলুন শুরু করা যাক। ভয় নামক অনুভূতিটা মানুষের অপ্রিয় হলেও সেটি প্রত্যেক অমাবস্যা রাতের কালো অন্ধকারের মতো ঝাঁপিয়ে পড়ে আমাদের মনে। আর কখনো কখনো তার আঁচড়ের দাগ এতটাই স্পষ্ট হয় যে তা ভুলতে সারা জীবনও গড়িয়ে যায়। সাধারণত রোজকার জীবনে চলার পথে আমরা যে ভয়গুলো পাই সেগুলোর পারদ এতটা গাঢ় না হলেও মৃত্যু ভয় মানব জীবনের সব থেকে বড় মর্মান্তিক পরিণতি। আর এই মর্মান্তিক ভয়ের প্রতিচ্ছবি যদি আপনি রোজ দেখেন, তাহলে আপনি ঠিক কি করবেন? আপনি ঠিক কি করবেন যদি রোজ রাতে ঘুম আসার পর আপনি দেখেন কালো অজানা দুর্ভেদ্য অন্ধকার জগতের জীব আপনার প্রাণ ছিনিয়ে নিতে চাইছে? আপনি ঠিক কি করবেন যদি দেখেন সে অন্য জগতের বীভৎস মূর্তি তার রক্তমাখা মুখ নিয়ে বসে আছে আপনার ঠিক বুকের ওপর, আর তার ঘোলাটে চোখ দিয়ে তাকিয়ে আছে আপনার দিকে? হ্যাঁ, আমি রোজ দেখি, রোজ অনুভব করি। সে রোজ আসে আলো নিভিয়ে বিছানাতে শোয়ার কিছুক্ষণ পর আমি অনুভব করি আমার হাত পা সহ সারা শরীর অবশ হয়ে আসছে। আমার শরীর যেন অন্য কারোর বশে, আর সে চায় না যে আমার হাত পা তাকে বাধা দিই। তার অবাধ বিচরণ যেন আমার শরীরের প্রতিটা অঙ্গে সমানভাবে বজায় থাকে। সেই দিকে তার বিশেষ নজর। আমি চেয়েও কোনো কিছু করতে, বলতে বা ভয় চিৎকার করতেও পারি না, কারণ আমার গলার কণ্ঠনালীও ওই পিশাচের বসে। সে যখন আমার বুকের ওপর বসে, তখন আমার অবচেতন মনের অনুভূতি দিয়ে বুঝতে পারি সে খ্যানখ্যানে গলায় হাসছে আর বলছে, তোর সময় হয়ে এসেছে। আর তার মুখের থেকে তরল চটচটে কোনো জিনিস ফোঁটা ফোঁটা করে পড়ছে আমার গলা কাঁধের ওপর। এমন অবস্থা থাকে প্রায় অর্ধেক রাত পর্যন্ত, অর্থাৎ প্রায় 3টের পর থেকে আমি অনুভব করি আমার হাত পা ধীরে ধীরে হালকা হচ্ছে। হালকা হচ্ছে আমার বুক, পেট, কিন্তু আমার মন যেন হালকা হওয়ার বদলে আরো মুষড়ে কোকিয়ে ওঠে। এই দীর্ঘক্ষণের যন্ত্রণা, মর্ম, নির্মম অসহায়তার কাছে সে যেন ছটফট করে সদ্য বলি দেওয়া ছাগলের মতো। সে চিৎকার করে বলতে চায়, কিসের জন্য এই নারকীয় অত্যাচার, কিসের জন্য এই বেদনা? কোনো উত্তর পাই না। কিন্তু সকাল হলেই, দিনের আলো যখন আমার চোখ মুখ শরীরকে স্পর্শ করে, তখন আমার সে কাল রাতের মনই প্রতিবাদ জানায়। এ কি বুজরুকি অনুভূতির বেদনার জন্য, যেন সে নিজেই নিজেকে বিদ্রূপ করছে। এই পরিস্থিতি প্রায় আজ 3 দিন চলছে। আর বলাই বাহুল্য যে এই কয়দিনে রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে অফিসে কাজে মন বসাতে পারছি না আগের মতো কাজের ভার নিয়ে তা সুদক্ষতার সাথে শেষ করতে। আগে যে নীলাদ্রি রায়ের পরামর্শ নিতে তার কেবিনে ভিড় জমাতো, তারই অফিসের এমপ্লয়িরা আজ তারাই তাদের ব্যাংকের ম্যানেজারকে দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে একভাবে। আমি পারছি না আমার কাছের মানুষগুলোর সাথে ঠিক আগের মতো ভাবে টাইম কাটাতে।
হাসতে ঘুরতে বেড়াতে। কারণ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমার দিনের আলোর মতো স্বচ্ছ মনও ঢেকে যায় দুর্ভেদ্য অন্ধকারে। আগের রাতে তীব্র যন্ত্রণা, ভয়, কাটা ঘায়ের মতো দগদগ করে ওঠে। রোজকার মতো আজও সকালে উঠতে দেরি হয়ে গেল। ঘড়িতে তখন 9:15। অফিসে ঢুকতে হবে 10টার মধ্যে। তাই তাড়াহুড়ো করে স্নান করে ফ্রেশ হয়ে ধোয়া জামা কাপড় পরে তারা মায়ের ফটোর সামনে হাত জোর করে দাঁড়ালাম। আমার মাই এই ফটো বসিয়েছিলেন আমার ঘরে। বাবাও আমাকে অনুরোধ করেছিলেন মায়ের কথা রাখতে। অনুরোধ করেছিলেন কারণ আমি ঠাকুর দেবতা নিয়ে কোনোদিনই অত ভাবতাম না, কিন্তু সেদিন আমার কথা ফেলতে পারিনি। আর আজ বাবা মা হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের হয়ে আমিই এখন হাত জোর করে দাঁড়াই তারা মায়ের সামনে। এরপর কোনো রকম কিছু খেয়েই ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে অফিস এই 15 মিনিটের রাস্তা। তাই ঠিক 10:02 অফিসে ঢুকে পড়লাম। আর ম্যানেজার হওয়ার কারণে আমার কর্তব্য সবার আগে অফিসে ঢোকার। রোজ ঢুকিও তাই, কিন্তু আজ অফিসে ঢুকে দেখলাম অন্তরা এসে পড়েছে আমার আগে। আমাকে হন্তদন্ত করে ঢুকতে দেখেও বলল, আরে আস্তে আস্তে পড়ে যাবে তো। আমি হেসে তাকালাম ওর দিকে। আজ ও চুড়িদারের বদলে হলুদ শাড়ি পরে এসেছে। ওর টানা টানা দুটো চোখে কাজল, ছোট লিপস্টিক, গোলমুখটাতে মেকআপের পরিমাণ এটুকুই, কিন্তু তাতেই বেশ লাগছে। এক কথায় সব মিলিয়ে ওর ডায়েট কন্ট্রোল করা স্লিম ফিগারে বেশ ভালোই মানিয়েছে। আমি বললাম, কি ব্যাপার, আজ বিশেষ কিছু আছে নাকি? ও কিছুক্ষণ আমার দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল। আমি বুঝলাম আজ ওকে কিছু একটা প্রমিস করেছিলাম, কিন্তু বেমালুম ভুলে গেছি। একটু ইতস্তত করে মাথা চুলকিয়েও মনে করতে পারলাম না। অন্তরা নিজেকে স্বাভাবিক করে দৃঢ়ভাবে বলল, তুমি আজ যেতে চাও না সেটা বললেই পারতে, এরকম ভোলার অভিনয় না করলেই হতো। সঙ্গে সঙ্গে আমার দুম করে মনে পড়ে গেল। আমি একটা সব জানতা হাসি হেসে বললাম, এই তো কিরকম অভিনয় করলাম বলো তো। আমি আসলে চেক করছিলাম যে আজ রাতে আমাদের একসাথে ডিনার করার কথা তোমার মনে আছে কিনা। অন্তরা মুখ বেঁকে হু করে চলে গেল ওর ডেস্কে। আমি আমার কেবিনে গিয়ে বসলাম। সাথে সাথে রবিদা চা নিয়ে এলো। রবিদার বয়স 55 কি 60 হবে। ছোটখাটো গোলগাল চেহারা, মুখ কালো, গোঁফ দাড়ি। বোঝাই যাচ্ছে কলপ করে বার্ধক্য ঢাকার চেষ্টা করছে। তার পরনে সিকিউরিটির আকাশি শার্ট, কালো প্যান্ট, হাতে পুরনো দিনের ঘড়ি। আমি বললাম, রবিদা আজ একটু তাড়াতাড়ি বেরোবো। তুমি রমেশ আসলে ওকে বলো ফাইলগুলো সব নিয়ে আসতে। আচ্ছা স্যার বলেই আমার দিকে তাকিয়ে জিভ কাটল। তারপর একটু মিচিয়ে হেসে বলল, ক্ষমা করো নীল। আমি বললাম, রবিদা কতবার বলেছি না আমি তোমার ছেলের মতো, আমাকে স্যার বলবে না। ভুল হয়ে গেছে নীল বলে আমার দিকে কিছুক্ষণ স্নেহের দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর কেবিনের দরজা বন্ধ করে চলে গেল। সত্যি লোকটা আমাকে খুব ভালোবাসে। মাঝে মাঝে কাকিমার হাতে তৈরি খাবার নিয়ে আসে, যতই রাত হোক। আমি অফিস থেকে বেরোলে তবে উনি বের হয়। অনেক খেয়াল রাখে আমার। যাই হোক, আমি এবার আমার ডেস্কে রাখা ফাইলের সারিগুলি থেকে একটা বের করে খুলে নিলাম। আর সাথে সাথে আমার মনে হলো দূরে কে ডাকছে আমার নাম ধরে, মহিলা কণ্ঠস্বর। খুব আস্তে আওয়াজটা আসছে, কিন্তু স্পষ্ট। নীল, নীল চলে আয়, তোর সময় হয়ে এসেছে। আমার কেবিনটা মোটামুটি বড় এবং সাজানো গোছানো। আমার ডেস্কটা রয়েছে কেবিনের দেওয়ালের একটা অংশ জুড়ে। তার মাঝামাঝি দেওয়ালের দিকে পিঠ দেওয়া আমার চেয়ারা। তার বাম দিকে জানলা, ফেন্সি পর্দা দেওয়া। তার ঠিক বিপরীতের দেওয়ালের এক অংশে কেবিনে আসার দরজা, আর বাকিটা কাচের।
এসি চলার কারণে জানলা আর দরজা এখন বন্ধ, তাই এখানে আওয়াজ আসার তো কথা না। কিন্তু আমি উঠে দাঁড়ালাম চেয়ার থেকে, তারপর দরজা খুলে বাইরে এলাম। এসে দেখলাম অফিসের আর সবাই কাজ করছে জোর কদমে। লোকজন এসেছে বেশ কয়েকজন। আমি এখনো শুনতে পাচ্ছি আওয়াজটা। আমাকে বেরিয়ে আসতে দেখে রবিদা বলল, কি হলো নীল? আমি একটু চিন্তিত হয়ে বললাম, এখান থেকে কি কেউ আমার নাম ধরে ডাকছিল? কই না তো। ও আচ্ছা, ঠিক আছে বলে আমি কেবিনে এসে চেয়ারে বসলাম। কিন্তু কই, এবার তো আর পাচ্ছি না। মনে হচ্ছে এই কয়েকদিন রাতে যে বিভৎসতার সম্মুখীন হতে হচ্ছে আমায়, তার জন্যই এমন হচ্ছে। তাই আমি এবার কাজে মন দিলাম। কিন্তু মাঝে মাঝে কাল রাতের কথা মনে পড়তে অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। ভাবছিলাম আজ রাতে আর ঘুমাবো না, জেগে থাকবো, দেখি কি হয়। এইভাবে চলতে চলতে 1:30 বেজে গেছে, লাঞ্চ টাইম। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর গ্যারেজ থেকে বাইক নিয়ে একটু এগিয়ে দেখলাম মেইন রাস্তার মোড়ে অন্তরা দাঁড়িয়ে। আমায় দেখে এগিয়ে এসে বাইকে উঠতে উঠতে বলল, অফিসের কেউ কিছু সন্দেহ করেনি তো আমরা একসাথে বেরোলাম বলে? আমি বললাম, না না, ওরা তো জানে তুমি আজ একটা কাজে বারাসাত যাচ্ছ। আর আমি কেন বেরোচ্ছি? আমাকে থামিয়ে দিয়ে অন্তরা বলল, হ্যাঁ জানি, তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না, ম্যানেজার বলে কথা। আমি হাসলাম। এরপর ভিআইপি রোড ধরে বড় ছোট গাড়িকে সাইড দিয়ে আমরা এগিয়ে চললাম ইকো পার্কের উদ্দেশ্যে। অনেকদিন পর আবার আমরা একসাথে কোথাও বেরোলাম, কারণ আমরা চাই না আমাদের এই সম্পর্কটার কথা তৃতীয় কোনো ব্যক্তি জানুক। জ্যাম তেমন না থাকায় আমাদের পৌঁছতে বেশি সময় লাগলো না। এরপর আমরা ইকো পার্কে এন্ট্রি নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে ঢুকে দুজনে বসা যায় এমন একটা টেবিল বুক করলাম। আগে পেমেন্ট করে বুক করতে হলো, কারণ ভিড় বেশ ভালোই আছে। আমরা বসে খাওয়ার অর্ডার দিলাম। অন্তরা একভাবে আমার দিকে তাকিয়ে আছে দেখে আমি বললাম, কি হলো? অন্তরা বড় কুচকে বলল, তোমার চোখের তলায় কালি পড়েছে কেন? রাতে ঘুম হচ্ছে না? শরীর ঠিক আছে তো? আমি একটু চুপ করে থেকে মুখে হাসি নিয়ে বললাম, এত প্রশ্ন, কোনটার উত্তর দেব আগে? দেখো নীল, আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কি হয়েছে? আমি বললাম, আরে কিচ্ছু হয়নি, তুমি খামোখাই ব্যস্ত হচ্ছ। ঠিক বলছো তো? আরে বাবা হ্যাঁ। খাবার চলে এলো। ঘড়িতে তখন 2:05। আমরা খেতে শুরু করলাম। খেয়ে বাইরে এসে বাটারফ্লাই গার্ডেনের পাশে সবুজ সুন্দর ঘাসের উপর বসলাম। আর শনিবার, হাওয়াই ইকো পার্কে বেশ ভালোই ভিড়। হঠাৎ আমার গলার দিকে তাকিয়ে অন্তরা আতঙ্কের স্বরে বলে উঠল, তোমার গলায় কি কাটলো কি করে? আমি অবাক হয়ে বৃথা দেখার চেষ্টা করতে লাগলাম। অন্তরা বলল, আরে তুমি দেখতে পারবে না, তোমার কণ্ঠনালীর পাশে। কি জানি কি করে কাটলো, শেভ করতে গিয়ে কেটেছে হয়তো। ও আচ্ছা, বলল অন্তরা। কিন্তু আমি বুঝতে পারলাম না রাতে যেটা আমি অনুভব করেছি সেটা শুধু আমার অভিনয় নয়, সেটা বাস্তব। কারণ আমি এই 2-3 দিনের মধ্যে শেভ করিনি। আমার শেভ করতে গিয়ে কাটলে আমার মনে থাকতো, সাথে সাথে আমার মনটা আবার ভারাক্রান্ত হয়ে গেল। এটা যদি বাস্তব হয় তবে এর মানে কি? কে ওটা? আর কিসের সময় এসেছে? অনেকগুলো প্রশ্ন একসাথে মাথায় ঘুরপাক খেতে লাগলো। অন্তরার ঠেলাতে আমার চমক ভাঙল। অন্তরা বলল, কি হয়েছে বলো তো আজ তোমার? আরে কিচ্ছু না, ওই এমনি একটা কথা ভাবছিলাম। না, আজ তোমার শরীর মনে হচ্ছে ভালো নেই, চলো বাড়ি চলো, তোমার রেস্টের প্রয়োজন। আমি জোর দিয়ে বললাম, আরে না, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। এবার অন্তরা আর কিচ্ছু বলল না। এরপর আমরা গল্প করে অনেকটা সময় একসাথে কাটিয়ে রাতে ডিনার করে যখন ফ্ল্যাটে ফিরলাম তখন রাত 10টা বাজে। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আমি টিভি চালিয়ে সোফায় বসলাম। ফোনে স্মার্ট টিভি সেটিংটা অন করে
টিভির সাথে কানেক্ট করলাম। উদ্দেশ্য সারা মুভি দেখার। ঘুমালে চলবে না, দেখি কি হয়। কাল সানডে শো না, তো নো প্রবলেম। টিভি দেখতে দেখতে বেশ অনেকক্ষণ কেটে যায়। ধীরে ধীরে ফ্ল্যাটের সামনে রাস্তার গাড়ি, মানুষের কোলাহল কমে আসতে থাকে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 12টা 10। আমার সামনে টিভি চললেও আমার প্রতিটা ইন্দ্রিয় ধীরে ধীরে কেমন সজাগ হয়ে উঠেছে, যেন কারোর আসার অপেক্ষায় রয়েছে তারা। আমি বুঝতে পারছি, অথবা ঘরের যে কোনো অংশ থেকে কোনো আওয়াজ হলে তারা আমার মস্তিষ্ককে কোনো অশুভ কিছু অস্তিত্বের বার্তা পাঠাবে। আর সাথে সাথে আমার অবচেতন মন বুঝে যাবে যে বিগত কিছু রাতে ঘটে যাওয়া সেই ভয়াবহ মাহেন্দ্রক্ষণ উপস্থিত। টিভির বাম পাশের জানলাটা খোলা, সেখান থেকে একদল ঠান্ডা হাওয়া হুড়মুড় করে ঘরে ঢুকছে, যেন তাদের কোনো কিছুর সাক্ষী থাকতে হবে। টিভি চললেও তার জোরালো আওয়াজকে ছাপিয়ে খুব ধীরে ধীরে ক্রমাগত হয়ে চলা ঘড়ির টিকটক শব্দটাই এখন বেশি করে কানে আসছে আমার। সব মিলিয়ে পরিবেশটা যেন একটু ভার ভার হয়ে উঠেছে। নাকি আমিই ভাবছি এইসব আজগুবি কথা? নিজেকে বোঝাতে লাগলাম। আমার পাশের ঘরেই সান্নালদা তার পরিবারকে নিয়ে থাকে। দরকার হলে তাকে ডাকবো, অন্তরাকে ফোন করব, কিচ্ছু হবে না। ফালতু ফালতু ভাবছি। হঠাৎ একটা খুব বিচ্ছিরি পচা গন্ধ নাকে এলো আমার, যেন আশেপাশে কিছু মরেছে, আর সেটা পচে এই গন্ধ আসছে। কিন্তু এতক্ষণ তো পাইনি। কিচেনের ডাস্টবিন থেকে আসছে না তো। আমি সাথে সাথে উঠে লাইট জ্বালিয়ে কিচেনে গেলাম, কিন্তু কই, ডাস্টবিন বাকেট তো একদম ফাঁকা। তবে গন্ধটা এখানে আরো জোরালো, অর্থাৎ কিচেনেই কিছু একটা মরে পচে আছে। আশেপাশে কোথাও। পুরো কিচেন খুঁজলাম, কিন্তু কোথাও কিচ্ছু দেখতে পেলাম না। এরপর কি মনে হতে ফ্রিজের দরজাটা খুললাম, আর খুলেই যা দেখলাম তাতে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। দেখলাম ফ্রিজের যে র্যাকগুলোতে খাবার রাখা থাকে, সেখানে একটা ছোট কুকুরের বাচ্চা পড়ে রয়েছে, যেটা কালো হয়ে পচতে শুরু করেছে। আর তার থেকেই এই বীভৎস গন্ধ বের হচ্ছে। সাথে সাথে আমি দরজা বন্ধ করে ভয়ে পিছিয়ে এলাম। পচা গন্ধে আবার বমি আসতে লাগলো। এসব কি হচ্ছে? মরা কুকুর কোথা থেকে এলো? আমি তাড়াতাড়ি আমার শোয়ার ঘরে গেলাম। ফোনটা ওখানেই কোথাও রেখেছি। খুঁজতে লাগলাম খাটে, ড্রয়ারে, সোফার ওপর, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। এরপর টিভির সামনে সোফাতেও দেখলাম। সারা ঘর খুঁজে কোথাও পেলাম না ফোনটা। ঠিক এমন সময় আমার মনে হলো আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আতঙ্কে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জোরে জোরে শ্বাস পড়ছে। সারা শরীর থরথর করে কাঁপছে অজানা আতঙ্কে। এরপর আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, কিন্তু কই, কিছু তো নেই। দূরে কিচেন দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ আমার পেছন থেকে কে যেন একটা বিকট খ্যানখ্যানি গলায় হাসতে হাসতে এদিক থেকে ওদিকে চলে গেল। আমি বুঝলাম সে চলে এসেছে। আর এতদিন যা আমি অনুভব করতাম, সেটা আমার কোনো কল্পনা নয়, ওটা বাস্তব। আমি অনুভব করলাম আমার পা আমি নাড়াতে পারছি না। বুকের হৃৎপিণ্ডের দৌড় দ্বিগুণ হয়ে গেছে, যেন এক্ষুনি ওটা বেরিয়ে আসবে। এবার অনেক কষ্টে ঘাড় ঘুরিয়ে বাইরে বেরোনোর দরজার দিকে তাকালাম। আমি তার থেকে 5-6 হাত দূরে। ভাবলাম দৌড়ে এক ছুটে বাইরে বেরোতে পারলে আর কোনো ভয় নেই। আমার মনটা একটু শান্ত হলো, কিন্তু তখনই ঘরের লাইটগুলো বন্ধ হয়ে গেল। আমি তাও নিজেকে বললাম আমাকে এটা করতেই হবে। সাথে সাথে সমস্ত শক্তি একত্রিত করে ছুটতে যাব, এমন সময় একটা ঠান্ডা হাত আমার হাতের কনুইয়ের কাজটা ধরে ঘুরিয়ে ছুঁড়ে দিল পাশের দেওয়ালের দিকে। আমিও ছিটকে গিয়ে দেওয়ালে জোরে আঘাত খেয়ে পড়লাম মাটিতে। সাথে সাথে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে ব্যথায় কুকিয়ে উঠলাম। অসহ্য যন্ত্রণা হচ্ছে সারা শরীরে। তার মধ্যেই দেখলাম অন্ধকারে একটা নারী মূর্তি, যার আকারটুকু শুধু বোঝা যাচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে।
অজানা আতঙ্ক, মৃত্যুর ভয়, যন্ত্রণা সব মিলিয়ে আমি তখন পড়ে আছি ঘরের এক কোণে অসহায়ভাবে। আর এক পিশাচি ধীরে ধীরে এগিয়ে আসছে আমার প্রাণ ছিনিয়ে নিতে। নিজেকে খুব নগণ্য বলে মনে হলো। কি এমন পাপ করেছিলাম যে এমন ভয়ঙ্কর মৃত্যু পেতে হবে আমাকে? কি দোষ আমার? আমার চোখ বন্ধ হয়ে এলো। তারই মাঝে আমি খুব আস্তে আস্তে শুনতে পেলাম এই খ্যানখ্যানের স্বর। সে বলছে, তোর সময় হয়ে এসেছে, তোর সময় হয়ে এসেছে। এরপর যখন আমি চোখ খুললাম, দেখলাম আমাকে ঘিরে আমারই ফ্ল্যাটের অনেক প্রতিবেশী দাঁড়িয়ে। অনুভব করলাম সারা গায়ে প্রচণ্ড ব্যথা আর মাথায় কিছু একটা বাধা। সকাল হয়েছে, সারা ঘরে কাল রাতের ভয়াবহ অন্ধকারের ছিটে ফোটাও নেই। প্রতিবেশীদের প্রত্যেকের মুখে অবাক, কৌতূহল মেশানো ভ্রুকুটি। আমি সবাইকে দেখতে লাগলাম ঘুরে ঘুরে, কিন্তু তাদেরই মাঝে একটা মুখ দেখে আমি আটকে উঠলাম। একটু আশ্বস্ত লাগলো। অন্তরা, অন্তরা দাঁড়িয়ে, ওর চোখ দুটো ছলছল করছে। আমি একটু হাসলাম। ও এবার আমার পাশে বসে কাঁদো কাঁদো ভেবে বলল, কি হয়েছিল বলো তো তোমার? আমি বুঝতে পারছিলাম কালই যে তোমার কিছু একটা হয়েছে। ওর কথা শেষ হতে না হতেই আর সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ নীলাদ্রি, কি হয়েছিল? কি হয়েছিল তোমার? সান্যালবাবু তার কালো চশমাটা চোখের উপর আরেকটু তুলে বলল, তোমার মাথায় চোট লাগলো কিভাবে? পড়ে গেলে কিভাবে? এই সময় আমার মাথার কাছে দাঁড়িয়ে থাকা একজন বলে উঠল, প্লিজ আপনারা ওকে আর ডিস্টার্ব করবেন না, ওর এখন রেস্টের প্রয়োজন। আমি মাথা তুলে দেখলাম ওটা রঞ্জন। ও ডাক্তার, আমারই ফ্ল্যাটে থাকে। রঞ্জন এবার সান্যালবাবুকে উদ্দেশ্য করে বলল, কাকু আপনারা এবার আসুন, ওর এখন একটু রেস্টের প্রয়োজন। আমার বেসিক কিছু চেক আপ বাকি, ওটা করেই আসছি। সান্যালবাবু আমার মুখের দিকে তাকিয়ে তারপর অন্তরাকে একবার দেখে চলে গেল। তার সাথে বাকিরাও চলে গেল। অন্তরা চিন্তিত হয়ে রঞ্জনকে জিজ্ঞাসা করলো, দাদা ওর কোনো বড় বিপদ হয়নি তো? মানে ইন্টারনাল কিছু ড্যামেজ? কারণ যেভাবে ও রক্তাক্ত অবস্থায় মাথা ফেটে পড়েছিল। রঞ্জন বলল, না তেমন কিছু হয়নি বলেই মনে হয়, আমি স্টিচ করে দিয়েছি, তবে একটা সিটি স্ক্যান করতে হবে। কিন্তু কি হয়েছিল বলো তো নীলাদ্রি তোমার? মানে মাথা ফাটলো কিভাবে? বলল রঞ্জন। না তেমন কিছু না, আসলে কাল ঘুমের ঘোরে যেতে গিয়ে দেওয়ালে ধাক্কা লেগে পড়ে গেছি। অন্তরা বলল, কি তাই বলে এত জোরে পড়বে? রঞ্জন ও অন্তরার কথায় সায় দিল। আমি রঞ্জনকে চোখের ইশারায় বললাম, পরে সব বলবো। ও বুঝে চুপ করে গেল। এরপর অন্তরা আমার জন্য স্যুপ করে নিয়ে এলো। আমি খেলাম, তারপর ও আরো কিছুক্ষণ থেকে চলে গেল। এবার রঞ্জন আমার পাশে এসে বসলো। এবার বলো তো নীলাদ্রি, কি ব্যাপার, কি হয়েছে? আমি বললাম, রঞ্জন তোমাকে আমার কিছু বলার আছে। আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তবে তোমাকে ছাড়া আর অন্য কাউকে বলার ইচ্ছে আমার নেই। অন্তরাকে বলতে পারতাম, কিন্তু আমি চাই না ও খামোখা চিন্তা করুক, তাই বলিনি। রঞ্জন আমাকে আশ্বাস দিয়ে বলল, তুমি নিশ্চিন্তে নির্ভয়ে আমাকে সব বলতে পারো, দেখি আমি কিছু সমাধান করতে পারি কিনা। এবার আমি ধীরে ধীরে গত 4 দিন ধরে আমার সাথে যা যা হচ্ছে সব খুলে বললাম ওকে। সমস্তটা শুনে রঞ্জন চিন্তিত হয়ে বলল, সবই তো বুঝলাম, কিন্তু ফ্রিজের মধ্যে পচা জিনিস থাকে কি করে? তাহলেই বুঝে দেখ জিনিসটা কতটা অস্বাভাবিক। বললাম আমি। দেখ নীলাদ্রি, তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তবে চিন্তার কারণ আছে। ওই রঞ্জন, আমি একটুও বাড়িয়ে বলছি না, আমার মিথ্যা বলে কি লাভ বলো? হ্যাঁ, আমি বিশ্বাস করছি তোমার কথা, কারণ আমি জানি যে আমাদের চিন্তা ভাবনার বাইরেও এমন কিছু এই জগতে ঘটে যার উত্তর আমাদের জানা থাকে না। এবার আমি সোজা উঠে বসে বললাম, সব তো শুনলে, এবার তোমার কি বক্তব্য বলো? রঞ্জন বলল, অ্যাজ এ ডাক্তার আমি তোমাকে একটা বেসিক পরামর্শ দেব। এইসব ক্ষেত্রে সাধারণত যেমন ডাক্তাররা দিয়ে থাকে। কি পরামর্শ?
তোমার ওখানে একটু চেঞ্জের প্রয়োজন, মানে কোথাও বাইরে ঘুরতে যাওয়া দরকার। আমি একটু ব্যস্ত হয়ে বললাম, কিন্তু এই সময় অফিসের এত কাজ ফেলে ঘুরতে যাবো কি করে? দেখো নীলাদ্রি, তোমার এখন এই রোজকার একঘেয়ে রুটিন থেকে একটু বেরোনোর প্রয়োজন। আর সর্বোপরি তোমার এই ফ্ল্যাটের পরিবেশ থেকে তো অবশ্যই বেরোনো দরকার। এইটুকু করেই দেখ, হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আমি একটু জোর দিয়ে বললাম, তুমি আমার কথা একটাও বিশ্বাস করছো না, তাই না? আরে না না, রাগ করছো কেন? আমি একটু হাওয়া বদল করতে বলছি, ব্যাস, আর কিচ্ছু না, বলল রঞ্জন। আমি বললাম, হ্যাঁ, আইডিয়াটা খারাপ না। সে কবে 3-4 বছর আগে দীঘা গেছিলাম, তারপর থেকে আর কোথাও বেরোনোই হয়নি। কিন্তু কোথায় যাওয়া যায় বলো তো? রঞ্জন বলল, আমি কাল কয়েকদিনের জন্য ঝাড়গ্রাম যাচ্ছি। তুমি যদি চাও তো আমার সাথে যেতে পারো। ঝাড়গ্রাম? ঝাড়গ্রামে তো আমার জেঠুর বাড়ি। ঠিকই বলছো, সেখানে গিয়ে কয়েকদিন কাটিয়ে এলে মন্দ হয় না। আর ওদের সাথে দেখাও হয়ে যাবে এই সুযোগে। একটু উত্তেজিত হয়ে বললাম আমি। রঞ্জন একটু মজা করে বলল, ব্যাস, তাহলে আবার কি, বেরিয়ে পড়ি চলো কাল। আর আমার হোটেল খরচাটাও বেঁচে যাবে। যেমন কথা তেমন কাজ। অফিসে ফোন করে সবাইকে জানিয়ে দিলাম 3 দিন একটু সামলে নিতে। আগেই বলেছি যে আমি ছুটি তেমন করি না, তাই আবহাওয়া পরিবর্তনের জন্য ঘুরতে যাচ্ছি। শুনে সবাই খুব খুশি হলো, বিশেষ করে রবিদা। তবে সবার মধ্যে অন্তরা পড়ে না, কারণ ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠতে ওর কথা আমার প্রথম মাথায় আসে। তাই রঞ্জন চলে যাওয়ার পর আমি অন্তরাকে ফোন করি। এখানে একটা কথা বলে রাখি, আমার আর অন্তরার এই কর্মসূত্রে আলাপ হলেও আমরা মিশি বন্ধুর মতোই। ও আমার থেকে 2 বছরের ছোট, তাই আমাদের মধ্যে বেশিরভাগ সময় কথা শুরু হয় ঝগড়া দিয়ে। আজও শুরু হলো তাই। আমি যেই ঝাড়গ্রামের কথা জানালাম, সাথে সাথে ম্যাডাম তো রেগে ফায়ার। তার কথা হলো আমি নাকি একা একা গিয়ে বিপদে পড়ব, আমার খাওয়া হবে না ঠিক মতো, দেখাশোনা হবে না, আরো কত কিছু। তারপর আমার জেঠু ওখানে থাকে বলতে একটু শান্ত হয়ে বলল, ঠিক আছে তাহলে যাও, তবে রোজ ফোন করবে। আমি বললাম, না, ওখানে গিয়ে একটা আদিবাসী মেয়েকে দেখে বিয়ে করে নেব। হ্যাঁ, সে তো করতেই পারো, বলে ফোনটা কেটে দিল অন্তরা। ওকে রাগাতে আমার খুব ভালো লাগে। ওর এই খেয়াল রাখা, কথায় কথায় শাসন করা, অভিমান করা, সবকিছুকে সারা জীবন আমি আগলে রাখার কথা দিয়েছিলাম নিজেকে। আসলে যাকে আপনি খুব ভালোবাসেন, তার সাথে কাটানো এই মুহূর্তগুলোতে আমাদের বাঁচতে খুব ভালো লাগে। এই মুহূর্তগুলোতে আমাদের বাঁচতে খুব ভালো লাগে। এই মুহূর্তগুলোই শত খারাপের মধ্যে একটু হাসি ফোটানোর আপনার মুখে। হঠাৎ আমার মনে পড়লো, এখনো একটা রাত আমাকে এই ঘরেই কাটাতে হবে। আর এটা মনে হতেই গলাটা কেমন শুকিয়ে এলো আমার। না, আজ কোনোভাবেই এই ঘরে একা থাকা যাবে না। ফোন করলাম রঞ্জনকে। রঞ্জন বলল, আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। বলছি আজ রাতে আমার রুমে চলে এসো, আমার এক বন্ধুও আসবে, সবাই মিলে একটু খাওয়া দাওয়া গল্প হবে, কি বলো? কথাটা শুনেই আমার মনে আজ রাতকে ঘিরে যতটা অন্ধকার জমেছিল সেটা উবে গেল এক নিমেষে। দেখতে দেখতে রাত হয়ে গেল। আমি 7টা নাগাদ গেলাম রঞ্জনের ঘরে। দেখলাম সে তার বন্ধুর সঙ্গে বসে কোনো একটা ওয়েব সিরিজ দেখছে। আমি যেতেই আসর জমে উঠল গল্পে, খাওয়া দাওয়া আর ঘুরতে যাওয়ার আনন্দে। গল্প করতে করতে অনেক রাত হলো। রঞ্জন বলল, নীলাদ্রি, আমরা 3জন আজই ড্রয়িং রুমেই শোবো ভাবছি, তোমার কোনো আপত্তি নেই তো? আমি বললাম, না না, কোনো অসুবিধা নেই। আমরা শুলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাকি রাতগুলোর মতো যে বিভীষিকা আমি এতদিন উপলব্ধি করেছি, তার ছিটে ফুটেও আমার মনের স্বতঃস্ফূর্ত ভাবকে এতটুকু আঘাত করতে পারল না আজ। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে যখন চোখ খুললাম, তখন ভোরের আলো তেজরাভাবে জানলা দিয়ে ঘরে এসে পড়ছে। আমি উঠে গিয়ে জানলার সামনে দাঁড়ালাম। সামনে সবুজে ঘেরা ফাঁকা মাঠ, খুব সুন্দর হালকা একটা হাওয়া দিচ্ছে।
আমি চোখ বন্ধ করলাম। এই স্নিগ্ধ শান্ত পরিবেশের মনের সমস্ত অন্ধকারকে মুছে দিয়েছে, এমন ভাবে যেন কখনো তার কোনো অস্তিত্বই ছিল না। রাতের নিশ্চিন্ত ঘুম আমার শরীর ও মনকে আরো সতেজ করে তুলেছে। রঞ্জনও উঠে পড়েছে। এরপর আমি তাড়াতাড়ি ঘরে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। ব্যাগ আগের দিনই গোছানোই ছিল। আমরা যাব রঞ্জনের গাড়িতে। কলকাতা থেকে যেতে প্রায় 4.5 লাগবে। তাই 10টার মধ্যে বেরোনোর প্ল্যান ছিল আমাদের, যাতে সন্ধ্যের আগে ঢুকে পড়তে পারি। এখন 8টা 20। হঠাৎ বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখলাম অন্তরা দাঁড়িয়ে, মুখটা গম্ভীর। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে দরজা ঠেলে সোজা ঘরে ঢুকে সোফার ওপর বসে বলল, সবকিছু নিয়েছো ঠিকঠাক করে? এটা আমি আশা করিনি, কারণ কাল রাতে ফোন কেটে দেওয়ার পর আমি আরো 2বার কল করি, কিন্তু ও রিসিভ করেনি। ফলে বুঝেছিলাম রেগে আছে ভীষণ। তাই এত শান্ত প্রশ্ন ঠিক হজম হলো না আমার। আমি ওর কাছে গিয়ে বললাম, আসলে রঞ্জন বলল তোমার একটু চেঞ্জের প্রয়োজন। আর রঞ্জন ঝাড়গ্রামে যাচ্ছিল, সেই জন্য আমি ভাবলাম আমিও যাই। জেঠুদের সাথে দেখাও হবে আর একটু ঘোরাও হবে। অন্তরা বলল, হ্যাঁ বুঝলাম, তবে সাবধানে থেকো আর ফোন করো। আমি বললাম, কি ব্যাপার বলো তো, কিছু হয়েছে? এত শান্ত কেন? সাথে সাথে যেন ওর গম্ভীর মুখটা গলে জল হয়ে চোখ বেয়ে জল পড়তে লাগলো। তুমি জানো না, এই কয়েকদিন আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, জানি না কেন, তবে হচ্ছে। দেখো না, যদি পরে যাওয়া যায়, বলল অন্তরা। আমি ওর হাত দুটো গাল থেকে নামিয়ে শক্ত করে চেপে ধরে বললাম, কিচ্ছু হবে না, তুমি খামোখায় চিন্তা করছো। আসলে কাল আমার সাথে যা হলো তাই নিয়েই হয়তো তুমি একটু ভয় পেয়েছো, আর কিচ্ছু না। আর রঞ্জন তো থাকবেই আমার সাথে। অন্তরা অনিচ্ছাকৃত মাথা নাড়ল। ওর চোখ দুটো ভেজা। সত্যি বলতে সেদিন আমার খুব খারাপ লাগছিল ওকে ছেড়ে যেতে, কারণ ও যখন নিজেকে এইভাবে আমার কাছে ধরা দেয়, আমি তখন কেমন হারিয়ে যাই ওর মোহে, ওর ভালোবাসায়। আর এটা ভেবেও ভালো লাগে, আমি এমন একজনকে আমার জীবনসঙ্গী রূপে পেতে চলেছি, যে আমাকে সবচেয়ে ভালো বোঝে, বিশ্বাস করে। এরপর আমরা আরো কিছুক্ষণ বসে কথা বললাম। আর যাওয়ার আগে অন্তরার করা একটা সুন্দর কফি মনটাকে আরো সতেজ করে দিল। ঠিক 10টা নাগাদ আমি আর রঞ্জন ওর গাড়িতে করে রওনা দিলাম। গন্তব্য ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত ঝাড়গ্রামে কাকড়াঝোড়া গ্রাম। কলকাতা থেকে ভায়া খড়গপুর হয়ে ট্রেনেও যাওয়া যায়, তবে আমরা গাড়ি করে বর্ধমান হয়ে যাওয়াই বেছে নিয়েছি গ্রামের অপরূপ সৌন্দর্যের জন্য। আজ ওয়েদার একদম পরিষ্কার। এখন মার্চ মাস, তবে গুমোট অস্বস্তিকর গরমটা পড়েনি। ড্রাইভ করছে রঞ্জন, গাড়ির উইন্ডশিল্ডটা নামানো। সুন্দর, মন ভালো করা ঠান্ডা হাওয়া প্রবেশ করছে আমাদের গাড়ির ভেতর। আর এই হাওয়া এসি কৃত্রিম হাওয়ার কথা একটু মনে করতে দিচ্ছে না। রঞ্জন বলল, কি স্যার, কেমন লাগছে? খুব ভালো লাগছে রঞ্জন, সত্যি এই ব্রেকটার খুব দরকার ছিল। হ্যাঁ, আমি বলেছিলাম না। আমি উত্তেজিত হয়ে বললাম, জানো রঞ্জন, কাল রাতে কিন্তু আমি অদ্ভুত কিচ্ছু অনুভব করিনি। বাহ, এ তো খুব ভালো খবর। এই ট্রিপটা শেষ হোক, দেখবে তুমি পুরোপুরি ঠিক হয়ে যাবে, বলল রঞ্জন। আমি বললাম, এটা আমাদের ছোটখাটো ট্রিপ হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই। আরে ওখানে কত কিছু ঘোরার জায়গা আছে জানো। বেলপাহাড়ি আমার খুব ভালো লাগে। ওখানকার জল আবহাওয়াতে আমার শহরে মানুষেরা 2 দিন থাকলে একদম চাঙ্গা হয়ে যাব। আর আমার তো 2-1 দিনের কাজ, শেষ হতেই ঘোরা শুরু করব, কি বলো? আমি বললাম, হ্যাঁ, জেঠুর বাড়িতে আমি অনেক ছোটবেলায় গেছি, তখন গেছিলাম বেলপাহাড়ি, ঠিক মতো মনেও নেই। 2 দিন কাকড়াঝোড়ায় জেঠুর বাড়িতে থেকে বেলপাহাড়ি চলে যাব। রঞ্জন বলল, একদম। আমি একটু মুচকি হেসে বললাম, একটা উপরি পাওনা কি জানো? কি? আমার জেঠিমার হাতের রান্না অসাধারণ। রঞ্জন খুব উত্তেজিত হয়ে, বাহ,
বলে গান গাইতে শুরু করলো। প্রত্যেক 1-2 ঘন্টা অন্তর অন্তর আমরা গাড়ি থামিয়ে ব্রেক নিচ্ছিলাম। আর এভাবেই আমাদের গাড়ি একে একে বর্ধমান বাঁকুড়া পেরিয়ে এগিয়ে চলল ঘন সারের জঙ্গল তথা আদিবাসীদের রাজ্যে। কাকড়াঝোড়া গ্রামের থেকে যখন আমরা 4 কি 5 কিলোমিটার দূরে, তখন থেকে ঘন সবুজ প্রকৃতি ও ছোট ছোট পাহাড় সঙ্গী হলো আমাদের। সত্যি অপরূপ দৃশ্য। গাড়িতে যেতে যেতে যতটুকু দেখলাম সেটাই শহরের প্রতি বৈরাগ্য আনতে যথেষ্ট। হঠাৎ চলতে চলতে আমাদের গাড়িটা 2বার ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল। কি হলো আমরা কিছুই বুঝতে পারলাম না। দুজনই গাড়ি থেকে নামলাম। রঞ্জন গাড়ির ডিক্কি খুলে দেখতে লাগলো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কোনো জনবসতি নেই। লম্বা পিচের রাস্তা সোজা চলে গেছে ঘন অরণ্যকে ভেদ করে। আমি একটু এগিয়ে গিয়ে দেখতে গেলাম কাউকে দেখতে পাওয়া যায় কিনা। কি ব্যাপার, কোনো পাখিও ডাকছে না কেন? কোনো পাখিও দেখা যাচ্ছে না। হঠাৎ দেখলাম একজন মহিলা রাস্তার ধারে একটা গাছের নিচে বসে আছে, যেটা ধ্যান করছে। গায়ের রং ফর্সা, কালো ঘন চুল ঝুলছে কোমর পর্যন্ত, পরনে লাল শাড়ি, লাল ফুল হাতায় ব্লাউজ, গলায় একগোছা রুদ্রাক্ষের মালা, 2 হাতে রুদ্রাক্ষের গোল করা কবচ, মুখটা গোল, কপালে লাল তিলক। তবে ধ্যান অবস্থায় মানুষের মুখ যেমন শান্ত থাকা উচিত, ওনার মুখটা তেমন নয়, যেন কোনো অস্বস্তিকে জোর করে চেপে রেখে দিয়েছে। আমি এগুলাম তার দিকে। কিছু দূর এগোতেই আমার মাথাটা ঘুরে গেল। আমার চারপাশের সবকিছু যেন হঠাৎ ঘুরতে শুরু করেছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। মাথা 2 হাত দিয়ে চেপে ধরে বসে পড়লাম রাস্তায়। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। রঞ্জনা বোধহয় আমাকে দেখতে পায়নি। এমন সময় দেখলাম সেই মহিলা আমার দিকে তাকিয়ে হাসছে। ওই অবস্থাতেও আতঙ্কে আমি কাঁপতে লাগলাম, কারণ তার চোখ দুটো জবা ফুলের মতো লাল, আর তার একপাশে বাঁকা হাসিটা আমার মনে অশুভ অস্তিত্বের আভাস দিচ্ছে। আমার মাথায় এখন ঘুরে যাচ্ছে। কোনো মানুষের যে এমন ভয়ানক চাহনি হতে পারে তা না দেখলে বিশ্বাসই করা যায় না। পরিবেশটাও কেমন দমবন্ধকর হয়ে উঠেছে ধীরে ধীরে। আমার আবার সেই রাতের ভয়ানক অনুভূতি হতে লাগলো। কে এই মহিলা? সে নীলাদ্রির দিকে কেন ওভাবে তাকিয়েছিল? কি উদ্দেশ্য ছিল তার? নাকি কোনো ভয়ানক বিপদ অপেক্ষা করছে ওদের জন্য? জানতে হলে আমাদের পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসছে। আমাদের চ্যানেল সত্যি ভৌতিক কাহিনীকে এক্ষুনি লাইক এবং সাবস্ক্রাইব করুন।